আচ্ছা বলো তো, তোমরা যখন রাস্তায় কোনো অনাথ বা পথশিশু দেখো, যাদের বাবা মা নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, তখন তোমাদের কেমন লাগে? অবশ্যই খুব কষ্ট হয় যে ওদের থাকার জায়গা নেই, ভালো খাবার পায় না। একদম ঠিক। এবার যদি সেই ছোট ছোট বাচ্চাদের দিয়ে কেউ জোর করে চুরি ডাকাতি করায়, যে তুই চুরি করে নিয়ে আয়, তাহলে তোকে আমি খেতে দেবো, তো পেটের দায়ে বাচ্চাটা চুরি করতে গেল। তো এই যে চুরি করলো, এর পেছনে দোষটা কার? ওই বাচ্চাটার, নাকি সমাজের বা সেই খারাপ মানুষগুলোর যারা বাচ্চাটাকে চুরি করতে বাধ্য করালো? অবশ্যই সেই খারাপ মানুষদের, কারণ বাচ্চাটার তো দোষ নেই। তা আজ থেকে প্রায় 200 বছর আগে ইংল্যান্ডেও ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ওই ছোট ছোট বাচ্চাদেরকে জোর করে চোর বানানো হতো, তাদেরকে খাটানো হতো। তো এরকমই একটা অনাথ শিশুর জীবনের গল্প, তার যে দুঃখ কষ্ট, শেষ পর্যন্ত সেই বাচ্চাটা কী করে জয়ী হলো, তারই এক অসাধারণ কাহিনী আজ আমরা পড়ব। গল্পটার নাম অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট লিখেছিলেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স, যার জন্ম 1812 সালে, মৃত্যু 1870 সালে, ইনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের ইংরেজি সাহিত্যের সবথেকে জনপ্রিয়, পপুলার এবং প্রভাবশালী ঔপন্যাসিক, নভেলিস্ট। এবার এই গল্পটার সাথে আমাদের লেখকেরও কিন্তু অনেক মিল আছে জীবনের। চার্লস ডিকেন্সের নিজের যে ছোটবেলা, শৈশব, সেটাও খুব একটা সুখের ছিল না। তার 12 বছর বয়সে বাবা ঋণের দায়ে জেলে যান, এবং 12 বছর বয়সে তার বাবা ঋণের দায়ে যখন জেলে যান, এর ফলে ডিকেন্সকে পড়ালেখা ছেড়ে একটা জুতো পালিশের কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে 10 থেকে 12 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তো এই যে ব্যক্তিগত ট্রমা, কষ্ট, তার এই উপন্যাসে পথশিশুদের বর্ণনায় কিন্তু ফুটে উঠেছে। তিনি কিন্তু কেবল লেখক ছিলেন না, তিনি ছিলেন একটা সমাজ সংস্কারক। অর্থাৎ তার লেখার মধ্যে দিয়ে সেই সময়কার তৎকালীন লন্ডনের যে অন্ধকার দিক, দারিদ্র, শিশু শ্রম, বাচ্চাদেরকে দিয়ে খাটানো হতো, চাইল্ড যে লেবার, সেটা, ধনী দরিদ্রের যে বৈষম্যতা, সমাজের সামনেই উনি আঙুল তুলে দেখিয়েছিলেন। ওনার অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস রয়েছে, যেরকম ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন, আ টেল অফ টু সিটিজ, আ ক্রিসমাস ক্যারল ইত্যাদি। এখন এই যে উপন্যাসটা লিখেছে, সেটা কোন কনটেক্সট বা কোন প্রেক্ষাপটে লিখেছে? অলিভার টুইস্ট উপন্যাসটা 1837 থেকে 1839 সালে ওই ধারাবাহিক ম্যাগাজিন হয় না, সপ্তাহে সপ্তাহে ধরো আসে, সেই ধারাবাহিক ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। তো উপন্যাসের প্রেক্ষাপট মূলত দুইটি প্রধান বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এক, 1834 সালে নতুন দরিদ্র আইনের ওপর তৎকালীন ব্রিটিশ সরকার একটা আইন পাশ করেছিল যে কোনো দরিদ্র বা অভাবী মানুষ সরকারি সাহায্য পাবে না যদি তারা ওয়ার্ক হাউস, অর্থাৎ দরিদ্র নিবাস বলে একটা জায়গা আছে, সেখানে কঠোর পরিশ্রম করে। যদি কাজকর্ম করে তাহলে সাহায্য পাবে সরকার থেকে। কিন্তু এই যে ওয়ার্ক হাউসগুলো, যেখানে গরিব মানুষরা কাজ করতে যেত, সেটা আসলে একটা সেই পুরো নরক ছিল। সেখানে পরিবারগুলোকে আলাদা করে, মানে আলাদা আলাদা করে দেওয়া হতো, জঘন্য নামমাত্র খাবার দেওয়া হতো, আর পশুর মতো খাটানো হতো। তো চার্লস ডিকেন্স এই আইনের যে নির্মমতা, তার তীব্র প্রতিবাদ জানাতেই কিন্তু এই উপন্যাসটা লেখে। এছাড়া এই সময়ে লন্ডনে শিল্পায়নের ফলে, ঠিক আছে, গ্রামের বহু মানুষ কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে শহরের ওপরে ভীষণ ভিড়, নোংরা বস্তি, চরম দারিদ্র্য দেখা যায়। আর এই দারিদ্রতার সুযোগ নিয়ে একদল অপরাধী চক্র এই অনাথ অসহায় বাচ্চাদেরকে দিয়ে পকেটমারি, চুরি, এইসবের একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। তো এই সমস্ত জিনিসগুলোর উপর ফোকাস করে আজকের এই উপন্যাসটা। উপন্যাসের প্রধান চরিত্র অলিভার টুইস্ট। গল্পটা শুরু করছি। ঘটনাটা হচ্ছে এরকম যে লন্ডনের বাইরে
একটা নামহীন শহরের এক ওয়ার্ক হাউস, সেই দরিদ্রদের কাজ করার জায়গা। তো সেই ওয়ার্ক হাউসে এক ঝড় বৃষ্টির রাতে একটা অজ্ঞাত পরিচয় অ্যানোনিমাস তরুণী একটা পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান প্রসবের পরে যে ধাত্রী থাকে, ধাইমা, তার নাম ওল্ড শেলি, তার উপস্থিতিতে ওই যে মা যে শিশুর জন্ম দেয় সেই তরুণীটি মারা যায়। আর মৃত্যুর আগে তিনি শিশুটিকে একটা শেষ চুম্বন কিস দিয়ে যায়। আর ওই ধাত্রী যে ওল্ড শ্যালি, ও মৃত মহিলার গলা থেকে একটা সোনার লকেট আর একটা আংটি চুরি করে নেয়। এবার ওয়ার্ক হাউসের যে কর্মকর্তা, হেড, মিস্টার বাম্বেল, তাহলে ওয়ার্ক হাউসের সব থেকে কর্মকর্তা কে বড়? মিস্টার বাম্বেল, নামটা মনে রাখবে। তো ওই মিস্টার বাম্বেল বাচ্চাটার নাম রাখে অলিভার টুইস্ট। এই অলিভার টুইস্ট হচ্ছে আমাদের গল্পের প্রোটাগনিস্ট, হিরো। অলিভারের প্রথম 9 বছর কাটে মিসেস ম্যান নামে একটা লোভী মহিলার বেবি ফার্মে, যেখানে বাচ্চা কাচ্চারা থাকে, হ্যাঁ। আর শিশুদের জন্য যে টাকা পয়সা আসে সরকার থেকে, সেটা আত্মসাৎ করতো। আর সে বাচ্চাগুলোকে সেই খেতে দিত না, ক্ষুধার্ত রাখতো। তো 9 বছর পরে যে মেন ওয়ার্ক হাউস, অর্থাৎ চট ছাড়ানোর যে কাজ, সেখানে অলিভারকে নিযুক্ত করা হয়। সেখানে মাত্র ওই 3 বার 1 বাটি করে পাতলা স্যুপ টাইপের খেতে দিত। আর খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে একদিন সমস্ত যে অনাথ বাচ্চারা, তারা সিদ্ধান্ত নেয় যে খাবার খাওয়া হয়ে গেলে কেউ একজন গিয়ে কর্তৃপক্ষের কাছে একটু খাবার চাইবে। এবার সবারই তো মনে ভয় যে খাবার চাইলে বোধহয় বকা দেবে, মারবে। তো বললো যে চলো আমরা একটা লটারি সিস্টেম করি, এই যে যার নাম উঠবে তাকে যেতে হবে খাবারের কথা বলতে। তো লটারিতেও অলিভারের নাম ওঠে। রাতে খাবার শেষে অলিভার ভয়ে কাঁপতে কাঁপতে বাটি হাতে উঠে দাঁড়িয়ে বলে যে, প্লিজ স্যার, আই ওয়ান্ট সাম মোর, আমাকে একটু দিন না, আমার আরও চাই, আমি খাবো। তো এই সাধারণ একটা বাচ্চা যে চাইছে যে আমাকে আরেকটু খেতে দেবেন, এই চাওয়াতেই ওয়ার্ক হাউসের বোর্ড মেম্বাররা একেবারে সেই স্তম্ভিত হয়ে যায়, রেগে যায়, বিদ্রোহী তুমি, হ্যাঁ তুমি বিদ্রোহী, এসব বলে ওকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দেয়। আর তারপরে মাত্র 5 পাউন্ডের বিনিময়ে একটা অন্য কোথাও কাজে দিয়ে দেওয়ার একটা নোটিশ ঝুলিয়ে দেয়। প্রথমে ওকে যেখানে কাজে দেওয়া হয় সেটা হচ্ছে মিস্টার গ্যামফিল নামে একটা সেই চিমনি পরিষ্কারক, ঠিক আছে। তো সেই কলকারখানার যে চিমনি হতো, আগুনের ধোঁয়া বেরোতো, ওর মধ্যেই বাচ্চা কাচ্চাদের ঢুকিয়ে ঢুকিয়ে ওই বলতো যে পরিষ্কার করতে হবে। প্রথমে তো ওই গ্যামফিল নামের চিমনি পরিষ্কারক অলিভারকে নিতে চায়। সেখানে ছোট বাচ্চাদেরকে চিমনি পরিষ্কার করতে গিয়ে সেই দম ঢম আটকে মারা যাওয়ার ঝুঁকি থাকতো। কিন্তু ম্যাজিস্ট্রেট অলিভারের কান্না দেখে তাকে গ্যামফিল্ডের হাতে আর দেয়নি, যে বাবা এত কান্নাকাটি করছে আর গ্যামফিল্ডের কাছে দেওয়া যাবে না। অবশেষে মিস্টার সাওয়ারবেরি নামের একজন কফিন প্রস্তুতকারক, কফিন মানে জানো যে খ্রিস্টানরা মারা যাওয়ার পরে যে কাঠের যে বাক্সর ভেতরে মৃতদেহটাকে রাখে, সেই কফিন প্রস্তুতকারী লোকটার কাছে, মিস্টার সাওয়ারবেরির কাছে অলিভারকে দিয়ে দেয়। এরপরে মিস্টার সাওয়ারবেরি অলিভারের বিষণ্ণ চেহারা দেখে তাকে ওই ছোট ছোট বাচ্চাদের শেষকৃত্য যে মোর্নার হয়, মানে শোক পালনকারী হিসেবে কান্নাকাটি করতো, ঠিক আছে। তখনকার দিনে একটা ব্যাপার ছিল, শোক পালনকারী, মোর্নার বলা হতো, ওদের কাজে ব্যবহার করতে শুরু করে। কিন্তু এই লোকটির যে বউ, সাওয়ারবেরির যে স্ত্রী, অলিভারকে মোটা দেখতেই পারতো না। আর সেই চোখের একেবারে কাঁটা, হ্যাঁ, চোখের বালি। দোকানে আর একটা ছেলে কাজ করতো, ঠিক আছে, ওর নাম হচ্ছে নোয়া ক্লেপল নামে আর একটা চ্যারিটি বয় কাজ করতো, এবং শার্লট নামের একটা পরিচারিকা, মেড সার্ভেন্ট কাজ করতো। এবার এই যে নোয়া ক্লেপল, এই যে ছেলেটা দোকানে কাজ করতো, এ অলিভারের ওপরে খুব অত্যাচার করতো। একদিন নোয়া অলিভারের মৃত মাকে দুশ্চরিত্রা বলে গালাগালি দিলে অলিভার তো ভীষণ রেগে যায়, গর্জে ওঠে, নোয়াকে মাটিতে ফেলে বেদম মারধর করে। এবং এই যে ঝামেলা করেছে অলিভার, ঠিক আছে, নোয়াকে মেরেছে, এর শাস্তি স্বরূপ ওকে বেসমেন্টে বন্ধ করে দেওয়া হয়, অলিভারকে বেসমেন্টে আটকে দেয়।
এবং ওই যে মালিক দোকানের সাওয়ারবেরি তাকে চাবুক দিয়ে ভীষণ মারে। সেই রাতে অলিভার আর সহ্য করতে না পেরে নিজের সামান্য পোটলা পুটলি নিয়ে ওই ওয়ার্ক হাউস থেকে পালিয়ে পায়ে হেঁটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে এখনও সাওয়ারবেরির দোকান থেকে, কফিনের ওই বানানোর দোকান থেকে, কাঠের দোকান থেকে কোথায় চলে আসছে? লন্ডনে। টানা 7 দিন ও হাঁটাহাঁটি করে ক্ষুধার্ত ও রক্তাক্ত অবস্থায় লন্ডনে পৌঁছায় এবং লন্ডনে পৌঁছানোর পরে তার সাথে দেখা হয় আর্টফুল ডজার, যার ভালো নাম জ্যাক ডকিন্স। আর্টফুল ডজার নামে একটা ছেলের সাথে দেখা হয়। এই ডজার তাকে বিনামূল্যে থাকার জায়গা, খাবার দেবে, এই সব লোভ দেখিয়ে লন্ডনের একটা নোংরা বস্তিতে একটা ইহুদি বুড়োর কাছে নিয়ে যায়। ওই বুড়োটার নাম হচ্ছে ফেগিন। নামটা মনে রাখবে, ভীষণ বড় ভিলেন ফেগিন। এই ফেগিনের আস্তানায় নিয়ে যায়। এবার সেখানে চার্লি বেটস সহ আরও অনেক ছেলে ছিল, ঠিক আছে, যারা ফেগিন মানে আসলে ওরকম অনেক অনাথ বাচ্চাদেরকে দিয়ে সেই পকেটমারি শেখাতো, পকেটমারির বিজনেস করতো। এবার নিরীহ অলিভার প্রথমে ভেবেছে বোধহয় এটা এটা মনে হয় কোনো রুমাল তৈরির ভালো ব্যবসা। হ্যাঁ, ও তো খুব ভালো খুশি। এবার একদিন ওই বুড়ো ফেগিন অলিভারকে ডজার আর চার্লি বেটসের সাথে বাইরে পাঠায়। ডজার মানে যে ছেলেটা ওকে বুড়োর কাছে আনলো, আর চার্লি হচ্ছে ওখানকার আর একটা ছেলে, এদের সাথে বাইরে পাঠায়। এবার বুক স্টলের সামনে মিস্টার ব্রাউনলো নামে একটা ভদ্রলোক মন দিয়ে বই পড়ছিলেন। তা সুযোগ বুঝে ডজার তার পকেট থেকে একটা সিল্কের রুমাল চুরি করে দৌড় দেয়। তাহলে কার পকেট থেকে সিল্কের রুমাল চুরি করে? মিস্টার ব্রাউনলো, নামটা মনে রাখবে। এবার চুরিটা করলো কে? ডজার। ওকে, অলিভার এবার এটা প্রথম ঘটনা তো, এবার অলিভার দেখে না সেই থতমত খেয়ে গেছে, এত ভয় পেয়েছে যে মানে হে কী হলো কী হলো, ও ভয়ে দৌড়াতে শুরু করে। ও কিন্তু চুরি করেনি, কিন্তু ও দৌড়াতে শুরু করেছে। এবার যে লোকটার রুমাল চুরি গেছে, মিস্টার ব্রাউনলো, সে অলিভারকে দৌড়তে দেখে ভাবছে এটাই বোধহয় চোর। চারিদিক থেকে চিৎকার ওঠে, স্টপ থিপ, আই চোর থামো, আই চোর থামো। রাস্তার লোক তো অলিভারকে তাড়া করে ধরে ফেলে আর পুলিশে দেয়। এবার আদালতের ম্যাজিস্ট্রেট মিস্টার ফ্যাং কোনো প্রমাণ ছাড়াই অলিভারকে 3 মাসের কারাদণ্ড দিতে চান। যে প্রমাণ কিন্তু পায়নি, রুমাল পায়নি ওর পকেট থেকে, কিন্তু ওকে 3 মাসের কারাদণ্ড দেবে। ঠিক সেই মুহূর্তে ভাগ্যক্রমে ওই যে বুক স্টলটা যেখান থেকে বই পড়ছিল মিস্টার ব্রাউনলো, সেই বুক স্টলের মালিক আদালতে এসে সাক্ষী দেয় যে না, অলিভার চুরি করেনি, অলিভার নির্দোষ, অন্য যে দুটো ছিল তারা চুরি করেছে। এবার এত টেনশান, এত ধকলে অলিভার ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই যে মিস্টার ব্রাউনলো যার রুমাল চুরি করেছিল, ইনি ভীষণ দয়ালু ছিল। তো সেই দয়ালু মিস্টার ব্রাউনলো অলিভারকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার হাউসকিপার মিসেস বেডউইন অলিভারকে ভীষণ যত্ন করে সুস্থ করে তোলে। আর মিস্টার ব্রাউনলো খুব দয়ালু, উনি লক্ষ্য করে যে তার ঘরের দেওয়ালে টানানো একটা অজ্ঞাত মহিলার ছবির সাথে অলিভারের চেহারার একেবারে হুবহু মিল আছে। তাহলে মিস্টার ব্রাউনলো কি লক্ষ্য করে? তাদের ঘরে একটা টাঙানো মহিলার ছবির সাথে অলিভারের চেহারার মিল আছে। এবার মিস্টার ব্রাউনলোর এক বন্ধু মিস্টার গ্রিমউইক ছিলেন ভীষণ সন্দেহপ্রবণ ব্যক্তি। হয় না যে কারোর কেউ হয় দয়ালু, তো তার ফ্রেন্ড হয় ভীষণ সন্দেহবাতিক, যে এই ছেলেটা সুবিধার নয়, অলিভার আসলে একটা চোর, এই সুযোগ পেলেই টাকা কড়ি নিয়ে পালাবে। তা অলিভারের সততা প্রমাণ করার জন্য মিস্টার ব্রাউনলো তাকে কিছু দামি বই ফেরত দিতে এবং 5 পাউন্ডের একটা নোট দিয়ে বইয়ের দোকানে পাঠায় যে তুমি এগুলো ফেরত দিয়ে এসো। তাহলে ও ভালো ছেলে হলে ঠিকঠাকভাবে কাজকর্ম ফেরত দিয়ে আবার ফিরে আসবে। অলিভার তো সত্যিই ভালো। তো এইদিকে অলিভার আর কি বেরোয়। এবার অলিভার পুলিশের কাছে তাদের আস্তানা ফাঁস করে দেবে এটা ভেবে, মানে অলিভার তো বইয়ের দোকানে যাচ্ছে, ওদিকে যারা হচ্ছে শয়তান, এই যে সেই ফেগিন, হ্যাঁ, তারপরে ডজার, এরা কি ভাবছে
যে অলিভারকে তো পুলিশ ধরে দিয়েছে, অলিভার যদি আমাদের আস্তানার খবর, আমাদের কথা ফাঁস করে দেয় তাহলে তো আমরা জেলে যাব। তো সেই ভয়ে, হ্যাঁ, আমাদের সেই বুড়ো ফেগিন, ও একটা নামকরা সেই ডাকাত খুনি, হ্যাঁ, বিল সাইক্সকে এবং তার প্রেমিকা ন্যান্সিকে পাঠায় অলিভারকে ধরে আনতে। তাহলে ফেগিন, এই ইহুদি বুড়োটা, অলিভারকে ধরে আনার জন্য দুজন কুখ্যাত ডাকাতকে পাঠায়, বিল সাইক্স এবং তার প্রেমিকা ন্যান্সিকে। এবার অলিভার তো বই ফেরত দিতে যাচ্ছিল। এবার মাঝ রাস্তায় ন্যান্সি সেই নাটক ফাটক করে, হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া ভাই বলে জোর করে তুলে ফেগিনের আস্তানায় অলিভারকে নিয়ে আসে। ফেগিন অলিভারের সেই কাছে 5 পাউন্ডের নোট, ভালো জামা কাপড় সব কেড়ে নেয়। অলিভার তো পালানোর চেষ্টা করলে ফেগিন তাকে মারতে যায়, কিন্তু ওই যে ডাকাতটার, বিল সাইক্সের যে প্রেমিকা ন্যান্সি, মাঝখানে দাঁড়িয়ে অলিভারকে রক্ষা করে এবং ফেগিনের ওপর ভীষণ রাগ প্রকাশ করে, এরকম মারছেন কেন, একটা বাচ্চা ছেলে, নিয়েছেন। তো এমন সময় এই পুরো নভেলে, পুরো উপন্যাসে আরেকটা মারাত্মক ভিলেনের এন্ট্রি হয়। তার নাম মংস রাতে গোপনে ফেগিনের সাথে দেখা করে তাকে প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যে দেখো ফেগিন, তোমায় আমি অনেক টাকা দেব, এই অলিভারকে কিন্তু তুমি কোনো দিন ভদ্র সমাজে ফিরতে দেবে না, তুমি ওকে একটা শয়তান কুখ্যাত চোর বানাও, যদি বানাতে পারো তোমাকে আমি অনেক টাকা দেব। ইতিমধ্যে ওই যে সেই ডাকাত বিল সাইক্স, সে একটা বড় বাড়িতে ডাকাতি করবে বলে প্ল্যান বানায়, আর সাথে কাকে নিয়ে যায়? অবশ্যই অলিভারকে। ওকে তো চোর ডাকাত বানাবে, আর বানাতে পারলেই তো ফেগিন টাকা পাবে, আর ফেগিনেরই তো ডান হাত হচ্ছে বিল সাইক্স ডাকাতি করতে গেছে, আর সাথে নিয়ে গেছে কাকে? অলিভারকে। এবার ওরা বাড়িটার মধ্যে ঢুকবে একটা ছোট্ট জানলা দিয়ে, আর এত ছোট জানলা না, বড় কোনো ব্যক্তি তো ঢুকতে পারবে না। অলিভার ছোট বাচ্চা, ওই ঢুকতে পারবে, তো অলিভারকে ঢুকতে বলে। সাইক্স অলিভারকে ভয় দেখিয়ে, হ্যাঁ, ওই বাড়িতে নিয়ে যায় জোর করে। অলিভারকে যখন জানলার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, তখন অলিভার ভেতরে গিয়ে ভাবে যে একটা কাজ করি, আমি চিৎকার করে সবাইকে জাগিয়ে দেব, হ্যাঁ, তাহলে এই বাড়ির লোক জেনে যাবে আর বিল সাইক্সকে পুলিশে ধরিয়ে দেবে। কিন্তু এত কিছু ভাবলেও আমরা যা ভাবি তা তো আর হয় না। ওর ভাবনা চিন্তা করার আগেই বাড়ির যে চাকর গিলস আর ব্রিটলস টের পেয়ে গুলি চালায়, আর সেই গুলি গিয়ে কার হাতে লাগে? অলিভারের আর্মসে লাগে। এবার সাইক্স তখন আমাদের অলিভারকে টেনে বার করে আনে, কিন্তু পুলিশ তাড়া করায় অলিভারকে ফেলেই, একটা খাদের মধ্যে ফেলে, হ্যাঁ, অজ্ঞান অবস্থায় ফেলে ওই বিল সাইক্স পালিয়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফেরার পরে অলিভার, আশেপাশে তো আর সেরকম যাওয়ার জায়গা নেই, তো অন্তত বাঁচতে গেলে একটু সেবার জন্য সামনে যে বাড়ি পেলো সেই বাড়িতেই কড়া নাড়লো, আর সেটা ওই আগের দিন রাতে যে বাড়িতে ডাকাতি করতে গেছে সেই বাড়িতেই। হ্যাঁ, এবার সেই বাড়ির মালিক, সে ছিল একজন দয়ালু বৃদ্ধা, মিসেস মেইলি। বৃদ্ধার নাম কি? মিসেস মেইলি। আর তার দত্তক নেওয়া মেয়ে রোজ মেইলি। এই দুজন মহিলা পরিবারে রয়েছে। আর বাড়ির চাকর সেই আগের দিন যে চোর ধরেছে, গিলস, হ্যাঁ, তো বাড়ির চাকর গিলস ভেবেছে যে এই তো সে চোর ধরেছে, এইবার চোরই এসছে নিজে আমাদের ধরা দিতে। কিন্তু রোজ আর তাদের পারিবারিক ডক্টর লসবোর্ন অলিভারের নিষ্পাপ মুখ, তারপরে পুরো কাহিনী শুনে ওরা সিদ্ধান্ত নেয় যে না, পুলিশের হাতে দেবে না, পুলিশের হাত থেকে তারা বাঁচান। মেটলি পরিবার অলিভারকে পুরো তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজ মেইলি, বৃদ্ধার মেয়ে, হ্যাঁ, বেশ স্নেহে ভালোবাসায় অলিভারকে পড়াশুনো শেখায়। এদিকে ওয়ার্ক হাউসের যে ধাত্রী, মনে আছে, যে অলিভারের জন্ম দিয়েছিল, জন্ম দিয়ে জন্মের পরে ওর মা মারা গেলে ওর মায়ের সেই সোনার আংটি চেন নিয়ে নেয়, তো সেই ধাত্রী ওল্ড শ্যালি মারা যায়, এবং মারা যাওয়ার ঠিক আগে মিসেস কর্নিকে,
মানে যাকে মিস্টার বাম্বেল পরে বিয়ে করেছিল, ঠিক আছে, মিস্টার কর্নিকে স্বীকার করে যে সে অলিভারের মায়ের কাছ থেকে একটা সোনার লকেট চুরি করেছিল। বিষয়টা ভালো করে বুঝবে যে এইদিকে তো অলিভার একটা সুখী জীবন কাটাচ্ছে মিসেস মেটলি আর তার মেয়ে রোজ মেটলির সাথে। ওদিকে যেখানে ও মানুষ হয়েছে ওয়ার্ক হাউসে, সেখানে তো ওর জন্ম, আর যে ধাত্রী ওকে জন্ম দিয়েছে ওল্ড শ্যালি, সে মারা যাবার আগে মিসেস কর্নিকে স্বীকার করে বলে গেছে যে অলিভারের মায়ের কাছ থেকে একটা সোনার লকেট সে চুরি করেছিল। মিসেস কর্নিকে ওই ওয়ার্ক হাউসের যে কর্মকর্তা ছিল মিস্টার বাম্বেল, হ্যাঁ, সেই মিস্টার বাম্বেল এই মিসেস কর্নিকে পরে বিয়ে করেছিল, ঠিক আছে, ওনার বউ, মিস্টার বাম্বেলের বউ, পরবর্তী বউ। এবার মিস্টার বাম্বেলের বউ যে এই লকেট পেয়েছে, কি ওর মায়ের একটা কাইন্ড অফ বলতে পারি স্মৃতিচিহ্ন, হয়তো ওই লকেটটার থেকে ওর কোনো ইতিহাস আছে, এই খবরটা কোনোভাবে ওই যে নতুন যে সেই বড় ভিলেন মঙ্কস যে পরে গল্পতে ঢুকলো, সেই মঙ্কস কোনোভাবে এটা জানতে পারে আর মিস্টার বাম্বেল আর তার স্ত্রী কর্নিকে খুঁজে বার করে। আর 25 পাউন্ডের বিনিময়ে সেই লকেট আর আংটিটা কিনে নেয়। কেন? কোনো কিছুর একটা প্রমাণ লোপাটের জন্য। এবং কিনে নেওয়ার পরে ওই আংটি লকেট নদীর জলে ফেলে দেয়। লন্ডনে ফিরে মঙ্কস সেই পকেটমারদের যে হেড, সেই বুড়ো ফেগিনের আস্তানায় গিয়ে এই যে ও একটা জয় লাভ করলো, হ্যাঁ, এইটার কথা বলে যে আমি লকেট আংটি সব ফেলে দিয়েছি। ন্যান্সি অর্থাৎ সেই মনে আছে যে সেই ডাকাত, তার যে প্রেমিকা ছিল বিল সাইক্সের যে প্রেমিকা ন্যান্সি পাশের ঘর থেকে এই সব চক্রান্তের কথা আড়ি পেতে শুনে ফেলে। সে জানতে পারে যে অলিভার কোনো অনাথ বাচ্চা অ্যাকচুয়ালি না, অলিভার আসলে একটা বিশাল সম্পত্তির মালিক, আর মঙ্কস হচ্ছে তার আপন ভাই, হাফ ব্রাদার, মানে ওর বাবার আগের পক্ষের ছেলে। আর এই মঙ্কস তাকে ধ্বংস করতে চায়। কাকে? অলিভার টুইস্টকে। এবার হঠাৎ ন্যান্সির মধ্যে বিবেক জাগে। যে কোনো মানুষ যে সবসময়ই ভিলেন থাকবে, শয়তান থাকবে তা না। আমরা আগেও পরিচয় পেয়েছি যে যখন এই শয়তান বুড়ো ফেগিন অলিভারকে মারধর করতো তখন কিন্তু ন্যান্সি ঠেকিয়েছিল। ন্যান্সি খারাপ পথে গেলেও ন্যান্সির মধ্যে একটা কি চেঞ্জেস এসছে না, ওর মধ্যে একটা সেলফ গ্রোথ এসেছে, ওর বিবেক জাগে এবং সে বিল সাইক্সকে অর্থাৎ তার নিজের প্রেমিককে ঘুমের ওষুধ খাইয়ে রাতে গোপনে গিয়ে রোজ মেটলির সাথে দেখা করে। রোজ মেটলিকে, যার বাড়িতে এখন অলিভার পড়াশুনো শিখছে, যার বাড়িতে ডাকাতি করতে গিয়ে অলিভার ধরা পড়ে এবং রোজ মেটলি ওকে পড়াশুনো শেখায়। তো রোজ মেটলির সঙ্গে দেখা করে, যে বলবে সমস্ত ঘটনা, যে অলিভার আসলে এই ব্যাপার, অলিভার আসলে ভালো ঘরের ছেলে, এবং মঙ্কসের সমস্ত চক্রান্ত ফাঁস করে দেয় যে মঙ্কস হচ্ছে ওর সৎ দাদা যে ওকে মারতে চায়। সে আরও জানায় যে প্রতি রবিবার রাতে সে লন্ডন ব্রিজে অপেক্ষা করবে। এদিকে আমাদের ন্যান্সি রোজের কাছে সমস্ত চক্রান্ত ফাঁস করে দিল এবং রোজ ন্যান্সিকে বলে যে তুমি তাহলে ওই নরকে আছো কেন, বা ওই রকম কাজ কেন করছো, তুমি যখন এত ভালো তোমার মধ্যে চেঞ্জেস এসছে তুমি নরক থেকে বেরিয়ে এসো। কিন্তু ন্যান্সি বেরোতে পারে না। ন্যান্সি বলে যে আমি বিল সাইক্সকে ভালোবাসি এবং এই ভালোবাসার কারণে আমি ফিরে যেতে পারবো না। রোজ মেটলি তারপরে সমস্ত কিছু শোনার পরে মিস্টার ব্রাউনলো, মানে যার কাছে প্রথমে ওই আমাদের অলিভার টুইস্ট জায়গা পেয়েছিল, সেই বই ঠই ফেরত দিতে বলেছিল, যাকে প্রথমে কাইন্ড অফ সেই মিস্টার ব্রাউনলোই অলিভারকে মানুষ করছিল, দয়ালু লোকটা, সেই রোজ মেটলি মিস্টার ব্রাউনলোর সাথে যোগাযোগ করে। আর এই সব ঘটনার মধ্যে নোয়া ক্লেপল মনে আছে কে?
সেই যখন ওয়ার্ক হাউস থেকে খাবার চাওয়ার জন্য তাড়িয়ে দেয়, তারপরে ও গিয়ে একটা কফিন বানানোর দোকানে কাজ করতো। সেই কফিন বানানোর দোকানে একটা ছেলে ওর মাকে উল্টোপাল্টা বলেছিল, তাই মেরেছিল অলিভার তাকে। সেই নোয়া ক্লেপল, সেই যে কফিনের দোকানের মালিক সাওয়ারবেরির দোকান থেকে টাকা চুরি করে ফেগিনের দলে যোগ দেয়। মানে এই আরেকটা শয়তান এসেছে এই নতুন শয়তানের দলে যোগ দিতে। ফেগিনকে আশা করি মনে আছে, সেই বুড়ো পকেটমারির ব্যবসা চালায় যে, সেই ফেগিনের দলে যোগ দেয়। এবং এই নোয়া ক্লেপল নামে ছেলেটারই নতুন নাম হয় মরিস বোল্টার। তাহলে নোয়া ক্লেপলেরই নতুন নাম হয় কি? মরিস বোল্টার। পরবর্তী রবিবার রাতে ন্যান্সি যখন লন্ডন ব্রিজে মিস্টার ব্রাউনলো এবং রোজের সাথে দেখা করে এবং মঙ্কসের শারীরিক বর্ণনা দিচ্ছিল, ঠিক আছে, যে মঙ্কস এরকম দেখতে, ও অলিভার টুইস্টের ক্ষতি করতে পারে। অলিভারের দুই ভালো ওয়েল উইশার, একজন হচ্ছে রোজ মেটলি যে ওকে পড়াশুনো শেখায়, আর একজন হচ্ছে মিস্টার ব্রাউনলো যার কাছে ও আগে মানুষ হচ্ছিল। তো এই দুজনের কাছে গিয়ে মঙ্কসের শারীরিক বর্ণনা যখন ন্যান্সি দিচ্ছিল, তখন ফেগিনের নির্দেশে, ফেগিন মানে ওই পকেটমারিদের হেড বুড়োটা, ওর নির্দেশে নোয়া ক্লেপল আড়ি পেতে সব শুনে ফেলে এবং ফেগিনকে জানায় যে ন্যান্সি কিন্তু আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক আছে, ও এখন রোজ মেটলি, মিস্টার ব্রাউনলো আর অলিভার টুইস্টের দলে। ফেগিন তো ভীষণ ক্ষেপে যায় আর বিল সাইক্সকে উস্কে দেয় যে বাবা, তোমার প্রেমিকা তো তোমাকে ধোঁকা দিচ্ছে। তো এই সব বললে সাইক্স ভাবে যে ন্যান্সি বোধহয় তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। সাইক্স তো একেবারে সেই এমনি তো শয়তান, ভীষণ খতরনাক খুনি, উন্মত্ত পশুর মতো ঘরে ফিরে ঘুমন্ত ন্যান্সিকে বিছানা থেকে তুলে ভারী লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। ন্যান্সি রক্তাক্ত অবস্থায় রোজের দেওয়া সাদা রুমালটা উঁচিয়ে ধরে মারা যায়। খুন করার পরে সাইক্স ভীষণ রিগ্রেট করে, মানসিক ট্রমার মধ্যে পড়ে। সে যেখানেই যায় ন্যান্সির মৃত্যু চোখের দৃষ্টি তাকে তাড়া করে। সে তার কুকুর বুলস আইকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে বিল সাইক্সের কুকুরের নাম বুলস আই। বুলস আইকে নিয়ে পালানোর চেষ্টা করে। অবশেষে সে লন্ডনের একটা পরিত্যক্ত চোরেদের আস্তানায় ফিরে আসে। ততক্ষণে উত্তেজিত জনতা আস্তানাটা ঘিরে ফেলে। কার আস্তানা? ওই যে যেখানে চোরেদের আস্তানায় আমাদের বিল সাইক্স এসে দল বেঁধেছে। সাইক্স ছাদ দিয়ে দড়ি বেঁধে পার হওয়ার সময় হঠাৎ ন্যান্সির চোখের সেই আর কি মৃত্যুর আগে যেভাবে তাকাচ্ছিল, সেই হঠাৎ ওর চোখের সামনে সেই হ্যালুসিনেশন দেখতে পেয়েছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দড়ির লুপটা তার গলায় আটকে যায় আর ছাদ থেকে ঝুলে দুর্ঘটনাবশত গলায় ফাঁস লেগে বিল সাইক্স, সেই নামকরা ডাকাত, মারা যায়। আর তার কুকুরটিও ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। কুকুরটার নাম বুলস আই। এরপরে মিস্টার ব্রাউনলো, পুলিশ নিজের ক্ষমতার জোরে মঙ্কস মানে অলিভারের যে সৎ দাদা যে ওকে মারতে চায়, সেই মঙ্কসকে ধরে নিজের বাড়িতে বন্দি করে। আর এই যে মিস্টার ব্রাউনলো যে প্রথমে অলিভারকে ভালোবেসে নিজের কাছে আশ্রয় দিয়েছিল, সেই মিস্টার ব্রাউনলো হচ্ছে আসলে মঙ্কস আর অলিভারের মৃত বাবার পরম বন্ধু। ব্রাউনলোর জেরার মুখে মঙ্কস সমস্ত সত্যি কথা স্বীকার করে জানায় যে মঙ্কস আর অলিভারের বাবার নাম ছিল এডউইন লিফোর্ড। অলিভার আর মঙ্কসের বাবার নাম ছিল এডউইন লিফোর্ড। এই এডউইন লিফোর্ডের প্রথম পক্ষের বিয়ে হয় এবং সেখানে যে সন্তান হয় সে হচ্ছে মঙ্কস। আর পরবর্তীতে এই এডউইন লিফোর্ড অর্থাৎ মঙ্কসের বাবা অ্যাগনেস ফ্লেমিংয়ের প্রেমে পড়ে এবং অ্যাগনেস ফ্লেমিংয়েরই ছেলে হচ্ছে অলিভার টুইস্ট। এডউইন মারা যাবার আগে তার যে সম্পত্তির উইল, সেই উইলে লিখে যান যে সম্পত্তির অর্ধেক পাবে অলিভার টুইস্ট, আর তখনই পাবে যদি অলিভার টুইস্ট বড় হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো অপরাধ বা আইনি কেলেঙ্কারিতে না জড়ায়। আর যদি জড়ায়
তাহলে এই বড় ছেলে মঙ্কস পুরো সম্পত্তি একা ভোগ করবে। তো এই মঙ্কস পুরো সম্পত্তি একা ভোগ করার জন্যই কিন্তু অলিভারকে চোর বানানোর হাজার চেষ্টা করেছিল। আর এই যে এখন বর্তমানে অলিভার টুইস্ট যে মহিলাটার কাছে মানে থাকে, যে ওকে পড়াশুনো শেখায়, রোজ মেইলি হচ্ছে অলিভারের মা, অ্যাগনেস ফ্লেমিংয়ের ছোট বোন, অর্থাৎ অলিভারের আপন মাসি রোজ মেইলি। তাহলে বেশ সেই পৃথিবী তো গোল, ঘুরে ঘুরে সবই বেশ খুব কাছাকাছি অলিভার টুইস্টের ছিল। এক তো প্রথমে ও বাবার বন্ধুর কাছে কিছুদিন ভালোবাসা পেয়েছিল, তারপর সেখান থেকে যখন আবার ধরে নিয়ে যায় ওকে চোরেদের সেই সর্দার, আবার যখন ও দ্বিতীয় একটা বাড়িতে আশ্রয় পায়, সেটাও কিন্তু ওর নিজের মাসির বাড়ি। তো শেষ পরিণতি কি হয় না, ফেগিনের আস্তানা অর্থাৎ সেই চোরেদের সর্দার, সেই জিউস বুড়ো ফেগিনের আস্তানা পুলিশ ধ্বংস করে এবং বিচারে ফেগিনের ফাঁসি হয়। আর মঙ্কসকে অলিভার তার সম্পত্তির অর্ধেক দিয়ে দেয়, কিন্তু সে আমেরিকায় গিয়ে আবার অপরাধ করতে গিয়ে জেলেই মারা যায়। তাহলে মঙ্কস অলিভারকে সম্পত্তির অর্ধেক দেয় এবং মঙ্কস নিজে আমেরিকায় গিয়ে আবার অপরাধ করতে যায় এবং জেলে ধরা পড়ে এবং মারা যায়। আর যে ওয়ার্ক হাউসে যে লোকটা শয়তান, ওকে খেতে দিত না, সেই লোভী মিস্টার বাম্বল আর তার স্ত্রী চাকরি হারিয়ে চরম দরিদ্র হয়ে সেই ওয়ার্ক হাউসেরই কয়েদি হিসেবে আশ্রয় নেয়, যেখানে তারা একসময় রাজত্ব করত। আজকে তারা সামান্য আশ্রয় প্রার্থী। আর যে ছেলেটা প্রথম লন্ডন শহর থেকে অলিভারকে নিয়ে গেছিল চোরেদের আস্তানায়, মনে আছে, আর্টফুল ডজার, সেই আর্টফুল ডজার চুরির অপরাধে ধরা পড়ে অস্ট্রেলিয়ায় নির্বাসিত হয়। আর একটা ছেলে যে ওদের ডাকাতির ওই চুরির কারবারে হেল্প করতো, আর্টফুল ডজারের মতো, চার্লি বেটস, সেই চার্লি বেটস অপরাধের জগৎ ছেড়ে গ্রামে গিয়ে সৎ কৃষক হিসেবে জীবন শুরু করে। আর আমাদের মিস্টার ব্রাউনলো অর্থাৎ অলিভার টুইস্টের বাবার যে বন্ধু, মিস্টার ব্রাউনলো অলিভারকে নিজের দত্তক পুত্র, অ্যাডাপ্টেড ছেলে হিসেবে গ্রহণ করে। এরপরে অলিভারের যে মাসি রোজ মেটলি এবং ওর এখন যে পালিত বাবা মিস্টার ব্রাউনলো মিলে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটা গ্রামে শান্ত, ধার্মিক, পরম সুখের জীবন শুরু করে। চার্লস ডিকেন্স তার অলিভার টুইস্ট উপন্যাসের কিন্তু সমাপ্তি ঘটিয়েছেন অপরাধের অন্ধকার জগতের উপর সততা এবং আলোকের চিরন্তন জয়ের মাধ্যমে। আমরা এই গল্পের শেষে একটা গভীর নৈতিক শিক্ষা পাই যে যেখানে ভালো মানুষরা তাদের কষ্টের পুরস্কার পেয়েছে, মন্দ মানুষরা কিন্তু তাদের কর্মের নিষ্ঠুর পরিণতি ভোগ করছে। যদি কোনো মানুষের মন আর উদ্দেশ্য পরিষ্কার এবং সৎ থাকে, তাহলে বাইরের কোনো খারাপ পরিবেশ তাকে নষ্ট করতে পারে না। অন্যায় করে সাময়িকভাবে পার পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত পরিণতি প্রকৃতির নিয়মেরই শাস্তির মুখোমুখি হয়। তোমরা যারা স্টুডেন্ট, অলিভার টুইস্টের গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? এটাই যে আমাদের চারপাশের পরিস্থিতি বা পরিবেশ যতই খারাপ হোক না কেন, কিংবা আমাদের জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন, আমরা যদি আমাদের ভেতরের সততা, দয়া, বিবেককে টিকিয়ে রাখতে পারি, তবে শেষ পর্যন্ত আমাদের জয় হবেই। অন্যায়ের পথ হয়তো কিছুক্ষণের জন্য আরাম দিতে পারে, কিন্তু শেষে গিয়ে অত্যন্ত পরিণতি ভয়ানক হয়। তাই অলিভারের মতো সবসময় সত্য আর ন্যায়ের পথে টিকে থাকাই জীবনের সার্থকতা।